বাবা মা বলল অন্তরের সাথে কাজটা করা একদমই উচিত হয় নাই, শত হলেও তো সে আমার ছেলে। তখন বাবা মাকে থামিয়ে দিয়ে বলল, ওই কুলাঙ্গার কখনো আমাদের ছেলে হতে পারে না। যে অন্ধ একটা মেয়েকে ছাড় দেয়নি তার মতো নরপিশাচ আমার ছেলে না। মা বলল, তুমি কি এখনো ঋতুর কথা নিয়ে পড়ে আছো? তোমার কি মনে হয় যে অন্তর এই কাজটা করছিল? বাবা বলল, হ্যাঁ, আমার পুরোপুরি বিশ্বাস অন্তর এই কাজটা করছে। আর ঋতু তো কখনো সতীত্ব নিয়ে কথা বলবে না। আপনারা হয়তো কিছুই বুঝে উঠতে পারছেন না। তাহলে চলে যাই আমরা ফ্ল্যাশব্যাকে। আজ থেকে প্রায় অনেক বছর আগে, আমার বয়স আনুমানিক 15 থেকে 16 হবে। আমার চাচার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ঋতু। ঋতু দেখতে অনেকটাই সুন্দর ছিল, যে কোনো ছেলে তাকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। অনেকটাই মায়াবী সে, কিন্তু তার একটা অক্ষমতা ছিল, সে চোখে দেখতো না, মানে সে অন্ধ। আম্মু আব্বু তাকে নিজের মেয়ে মনে করত, আর আমি আমার ছোট বোন মনে করতাম। ওর ছোটখাটো সব আবদার আমি পূরণ করার চেষ্টা করতাম। ও প্রায় সময় শুধু আমাকে একটা কথাই বলতো, ভাইয়া আমি কি কখনো চোখে দেখতে পারবো না? আমি তাকে আশ্বাস দিয়ে বলতাম, চিন্তা করিস না পাগলি বোন আমার, একদিন তুইও সবকিছু দেখতে পারবি। আমি ডাক্তারের সাথে অলরেডি কথা বলছি, অতি তাড়াতাড়ি তোর জন্য তারা চোখের ব্যবস্থা করবে। ঋতু বলল, ভাইয়া আজকের আকাশটা কেমন? আর সেটা তো বললা না। কারণ ঋতু, আমার চোখে যে দুনিয়া দেখতে চাই, আর আজকে মনে হয় আকাশে অনেক মেঘ পড়ছে, তাই না ভাইয়া? আমি বললাম, মনে হয় বৃষ্টি আসবে। তারপর ঋতুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোর ধারণা এত নিখুঁত হই কেমনে? তুই কিভাবে বুঝলি যে আজকে আকাশে মেঘ পড়ছে? ঋতু বলল, আমি যখন জানলার পাশে দাঁড়িয়েছিলাম তখন অনুভব করলাম আজকের আবহাওয়াটা কেমন শীতল, ঠান্ডা বাতাস বইছে। আমি বললাম, ঋতু আমি এখন আসি, তুই ঘুমিয়ে থাক, আমি না হয় আবার রাতে আসবো। ঋতু বলল, ভাইয়া আমার ঘুম আসবে না, তুমি কোথাও যেও না, আর কিছুক্ষণ থাকো। আমি বললাম, আমার একটু বাহিরে কাজ আছে, আর আমি মাকে পাঠিয়ে দেব, তুই মার সাথে বসে বসে আড্ডা দিস কেমন? ঋতু বলল, ভাইয়া চাচি আমার সাথে কি সবকিছু শেয়ার করা যায়? একটা আবদার রাখবি তোরা? আমি বললাম, কি কথা? তুই বা সজল ভাই কেউ বিয়ে করে আমার জন্য একটা ভাবি নিয়ে আয়, যার সাথে আমি সারাক্ষণ আড্ডা দেব। আমি বললাম, আচ্ছা সজল ভাইকে বলি যে ঋতু বলছে তুমি বিয়ে করার জন্য। ঋতু বলল, না সজল ভাইকে কোনো কিছু বলার দরকার নাই, তুই নিজে একটা বিয়ে করে ফেল। আমি বললাম, আমার কপালে মেয়ে নাই। ঋতু বলল, আমার চোখটা ঠিক হতে দে, তোর জন্য সুন্দর একটা পরীর মতো মেয়ে নিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা বোন আমার। তখন ঋতু বলল, তুই যা, তোর যেহেতু কাজ আছে, আর মনে করে চাচি আম্মাকে পাঠিয়ে দিস। আমি বললাম, আচ্ছা বলে রুম থেকে চলে আসলাম আমার রুমে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, আম্মুকে ঋতুর কথা বলে চলে আসলাম বাহিরে। আর মার তো কয়েকদিন পর আবারও চলে যেতে হবে। 1 মাসের মতো ছুটিতে আসছিলাম, মামার সাথে কথা হয়েছিল, বলছে উনার জন্য যাতে ওষুধ নিয়ে যাই। অনেকক্ষণ ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে চলে আসলাম রাতের বেলা বাড়িতে এসে রাতের খাবার প্লাস ঋতুর সাথে কিছুক্ষণ কথা বলে এসে শুয়ে পড়লাম নিজ রুমে। সকালে ঘুম ভাঙলো কারো চেঁচামেচি শুনে। ঘুম থেকে উঠে গিয়ে দেখি তো কি হয়েছে। দেখলাম ঋতুর রুমে অনেকেই দাঁড়িয়ে আছে। একই চাচি আর চাচা কখন আসলো, আর সবাই ঋতুর রুমের সামনে কি করছে? ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, কি হয়েছে তা জানার জন্য ঋতুর রুমের সামনে আসতেই দেখলাম যে ঋতু অজ্ঞান অবস্থায় নিচে পড়ে আছে। আমাকে দেখেই আব্বু এসে সজোরে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমি কি করছি, আমাকে মারছো কেন? তখন আব্বু বলল, তুই ঋতুর সাথে কি করছস? আমি বললাম, মানে আমি তো কোনো কিছু করি নাই। আব্বু বলল, তাহলে তোর শার্ট ঋতুর হাতে কিভাবে আসলো? চাচা আর চাচি বলল, এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়েকে রাখবো না, আপনাদেরকে বিশ্বাস করে আমার এই মেয়েটাকে আপনাদের কাছে রাখছিলাম যাতে ও একটু শান্তিতে থাকতে পারে। আর যেহেতু আপনারা এত করে বলছিলেন তাই আপনাদের কথা ফেলিনি, কিন্তু আমার মেয়েটা এখানে নিরাপদ না। আমি লক্ষ্য করে দেখলাম যে ঋতুর হাতে আমার শার্ট। ঋতু কিছু বলতে যাবে, তার আগে ঋতুর আম্মু ঋতুকে থামিয়ে দিল। একমাত্র ভাইয়াই আমাকে বিশ্বাস করছে, কারণ ভাইয়া জানে আমি ঋতুকে নিজের বোনের মতো দেখি। আর আম্মু কিছুটা আন্দাজ করতে পারছে যে আমি এসব করিনি, কিন্তু আব্বু কিছুতেই মানতে রাজি না। আব্বুর ধারণা যে আমি এই নোংরা কাজ করছি ঋতুর সাথে। তখন চাচি বলল, ওকে পুলিশে দেওয়া উচিত। তখন চাচা বলল, বাদ দাও এসব, চলো আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই।
চাচি বলল চলো আর এই জাহার নামে আমার মেয়েকে রাখবো না। এই বলে তারা ঋতুকে নিয়ে চলে গেল। আমি যেন ধপাস করে মেঝেতে বসে পড়লাম। আব্বু আমাকে আরো মারতে লাগলো। আমি বললাম আব্বু আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও থামিনি। শুধু ভাইয়া এসে আমাকে তার সাথে করে নিয়ে তার রুমে চলে যায় এবং কি আমাকে বলে যে অনন্ত আজকে চলে যা, মামার কাছে যা। আমি মামাকে সবকিছু খুলে বলছি। মামা বলছে তুই সেখানে যাওয়ার জন্য, আর হ্যাঁ আমি তোকে যখন আসার কথা বলবো তুই আসবি, আমি সবকিছু ম্যানেজ করে রাখবো। তখন আমি ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেদিন রাতের বেলায় চলে আসি। বাসে বসে বসে এসব কথা ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া সিলেট আইসা পড়ছেন, এবার নামেন। তখন আমি তাকিয়ে দেখি সত্যি আমি চলে আসছি। বাস থেকে নেমে সোজা মামার কাছে গেলাম। মামা বলল ভাইয়ের বিয়ে কেমন খাইলি? আমি বললাম হ্যাঁ ভালো। মামা বলল তোর জন্য একটা মিশন আছে, তোকে এজেন্ট হিসাবে কাজ করতে হবে। আমি বললাম কি মিশন মামা? তোকে একটা কলেজে ভর্তি হতে হবে এবং কি সেখানে কোটিপতি সাফায়াত হোসেনের মেয়ের সাথে তোর প্রেম করতে হবে, আর সর্বশেষে সাফায়াত হোসেনের সব তথ্য আদান প্রদান করতে হবে। আমি বললাম আচ্ছা, তাহলে আমি কখন যাব? মামা বলল তোর যখন মর্জি তখন যাস। আমি বললাম আচ্ছা, তাহলে কালকেই বের হয়ে যাব। যেই বলা সেই কাজ। আজকে রাতটা কাটিয়ে সকালবেলা রওনা দিলাম। কলেজে গিয়ে পৌঁছালাম। যেহেতু তার ছবিটা আমার কাছে আছে তাই তাকে চিনতে কোনো অসুবিধা হয়নি। প্রথমত তাকে আমি বন্ধুত্বের একটা অফার দেই যে আমরা কি বন্ধু হতে পারি। তখন সে ঠাস ঠাস করে আমাকে 2 থেকে 3টা থাপ্পড় দিয়ে বলল, এত বড় সাহস, তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? আমি বললাম না মানে। তখন সে আমাকে থামিয়ে দিয়ে বলল, শুন, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নাই আমার বন্ধু হওয়ার, তুই তো আমার চাকরেরও যোগ্য না। আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, বর্তমানে আমি বাড়িতে থেকেই ওই স্কুলে যাব, কারণ ভাইয়া সবকিছু আগ থেকে সেট আপ করে রাখছে। তো এবার গল্পেতে ফিরি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে এভাবে কেউ মানুষকে অপমান করে? হ্যাঁ, ঈশা। যে মেয়েটি আমাকে অপমান করে কথাগুলো বলছিল তার নাম বড়লোক বাবার একমাত্র মেয়ে। বন্ধু হতে চাইছিলাম, আমার নাকি সেই যোগ্যতা নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নাই, তার জন্যই তো বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে অবহেলিত। কিন্তু আমাকে শত কষ্ট করেও তাকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে, তাদেরকে এমন দেখাতে হবে, আর তাকে ইমপ্রেস করার জন্য যা যা করতে হবে তা আমি করব। আর আপনারা তো জানেন যে আমার পরিবারের কারো কাছে আমার কোনো দাম নাই। সোজা বাসাতে আসলাম। আমার কেন জানি আজ দম বন্ধ হয়ে আসছে। বাসায় এসে মামাকে সবকিছু খুলে বললাম। মামা বলল, তাই না, চিন্তা করতে নেই, সুপুরে মেয়া ফলে তুই চালিয়ে যা। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আসলে এটা স্বাভাবিক। আমি যেমন ভাবে চলি মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সেমন ভাবে চলে না, তারা আরো উন্নত ভাবে চলে। পরের দিন, এই শুন। জি কেন, আমাকে ডাকছেন? তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শুন, তোকে দিয়ে আমার একটা কাজ আছে, কলেজের শেষে দেখা করিস। আমি সেখান থেকে হাসুচুক একটা জবাব দিয়ে চলে আসলাম। ক্লাস করতে লাগলাম। ঈশা অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। অবশেষে ক্লাস শেষ হয়েছে, আমি বাহিরে যাচ্ছি। তখন কলেজ থেকে বাসার দিকে যাব, তখন আর নড়তে পারছি না। আমি বললাম এ কি হলো? পিছনে তাকিয়ে দেখি শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে ঈশা। তখনই মনে পড়লো সে তো আমাকে ছুটির পরে দেখা করতে বলছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এখন এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী। আর আবার এখন কথা শুনিনি। কিরে, তোকে না বলছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? আমি বললাম দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তখন সে বলল, জানিস তোর এই ভুলের জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি? আমি বললাম আর কোনোদিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা, মাফ করে দিলাম। আর শুন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? আমি বললাম হ্যাঁ পারবো। জি বলেন, আমাকে কি কাজ করতে হবে? এই নে একটা চিঠি, এই যে একটা মেয়েকে দেখতাছিস তাকে গিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে মেয়েটার সামনে যাচ্ছি, আর ওর বান্ধবীরা মিলে হাসছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা হচ্ছে লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চোর মারবে। তখনই আমার মাথায় একটা কথা ভেসে উঠলো। কালকে তাকে প্রপোজ করছিলাম বলে সে আমাকে চোর মারছিল, কিন্তু আজ আমি সেটার প্রতিশোধ নেব। আমি ঈশার দেওয়া চিঠিটা নিয়ে আপুর সামনে গেলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। আপু বলল, কি চিঠি? আমি তো তোমাকে চিনি না। আমি বললাম আমি এইখানে নতুন, এই নেন।
আপুর হাতে চিঠিটা দিলাম। আপু পড়তে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠিটা পড়া শেষে আমাকে বলল, আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। সে কে আমি জানতে পারি? আমি বললাম, জি আপু। আর হ্যাঁ শুনো, আমার নাম তানিয়া, আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? আমি বললাম, ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। এদিকে ঈশা মনে করছে আপু আমাকে চর মারবে, কিন্তু সেটা আর হলো না। তাদের প্লেন ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন গুমরা হয়ে আছে, দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। তখন আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম এবং কি পড়তে লাগলাম। দেখি সেখানে কি লেখা আছে, কারণ আগে তো দেখতে পারিনি। যেই বাবা সেই কাজ, সেখানে লেখা, প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মুলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন, আর হ্যাঁ তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি ইত্যাদি। এসব লেখা পরে আমার মাথায় যেন রক্ত উঠল। তখন আপুকে বললাম, আমার সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে। ঈশা সামনে এসে আপু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারল। পুরো ক্যাম্পাসে সবাই হা করে তাকিয়ে আছে ঈশার দিকে। কালকে সবাই এভাবে আমার দিকে তাকিয়েছিল। তখন আমি একটা অট্টহাসি দিয়ে বলতে শুরু করলাম, তুমি কি ভাবছো তোমার দেওয়া চিঠি পড়ে আপু আমাকে চোর মারবে আর তুমি এখান থেকে মজা নেবে? কিন্তু সেটা হয়নি। আমি তার ভাই হয়ে গেছি। তুমি এসব লিখছো, মনে তো হয় না যে এখানে পড়াশোনা করতে আসো, বড়লোক বাবার টাকাগুলো ধ্বংস করতে আসো। তখন ঈশা বলল, বাবার নামে একটা কথাও নই। আমি বললাম, কি ভাবছো তুমি তোমার বাবার টাকাওয়ালা মেয়ে, বড়লোক, তার জন্য তোমাকে আমার ভয় পেতে হবে? শুনো, তোমার মতো টাকাওয়ালাদের কলেজের কোনো দাম নেই। যদি কাল থেকে ভালো করে পড়াশোনা করতে হয় কলেজে আসবে। আর হ্যাঁ, এটা শুধু আমার কথা না, পুরো কলেজের কথা। আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে এবং কি স্যারেরাও। আর ঈশা মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বান্ধবীরাও। মনে পড়ে কালকে আমাকে এমন ভাবে রাখছিল, আর আজ আমি তাকে এমন ভাবে অপমান করলাম। ঈশা তার বান্ধবীদের সাথে কলেজ থেকে চলে গেল। আমি বাসার দিকে আসলাম আপুকে বিদায় জানিয়ে। ওইদিকে ঈশা বাসাতে গিয়ে রাগে ভাগ হয়ে আছে। ওর বান্ধবীরা নানান কথা বলছে। কিরে ঈশা, এখন কি করবি ভাবছিস, নাকি আঙ্কেলকে বলবো? ঈশা বলল, না থাক, বাবাকে বলা যাবে না, আমার ম্যাটার আমি সামলে নেব। তাহলে কি করবি এখন? সেটা কাল থেকেই দেখতে পারবি আমি কি করি। কালকে ওই সাইমনের বাচ্চাকে দেখে নেব। আপনারা হয়তো ভাবছেন যে সাইমনকে কলেজে ভর্তি হওয়ার জন্য নাম চেঞ্জ করা হয়েছে। এদিকে আমার তো কেউ কোনো খবর নেই না বাসাতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, সবাই আমাকে তেমন দেখতে পারে না। আর কেন দেখতে পারে না সেটা হলো হিয়া। মানে হিয়া আমার সাথে যেই কাজটা করছে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। এখন ভাইয়াও আমাকে অনেকটাই অবিশ্বাস করে। গত মাসে যখন ভাবিদের এক ভাইয়ের বিয়েতে গেছিলাম, সেখানে ভাবির ছোট বোন মানে হিয়া আমাকে প্রপোজ করে, কিন্তু আমি রাজি হই নাই। পরে সে আমার রুমে ঢুকে চিল্লান দেই আর বাসার সবাই আসে। আমি নাকি তাকে জোর করে কিস করতে চাইছিলাম, তার শরীরে হাত দিতে চাইছিলাম। এরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে। আর আমার পরিবার সেটাকে সত্যি মনে করে। আমার কথা কেউ শুনেনি। আর হ্যাঁ, বর্তমানে আমার হাতে সেই চাকরিটাও নেই, আর সেটা নিজ ইচ্ছায় ত্যাগ করছি আমি। কারণ আমি আবার চাই নতুন করে সবকিছু তৈরি করতে। আমার কাছে সবকিছুই হইব, শুধু একটু ধৈর্য আর সময়ের দরকার। পরের দিন আমি কলেজে গিয়ে একদম চমকে গেলাম। এই আমি কাকে দেখতাছি? এটা কি ঈশা নাকি অন্য কেউ? অবাক হওয়ারই কথা, যে মেয়েটা সবসময় মডার্ন ড্রেস পরে আসতো, আজকে সেই মেয়েটা শাড়ি পরে আসছে। সত্যি বলতে ঈশাকে আজকে অনেক সুন্দর লাগছে, পরীর মতো লাগতেছে। আমি নিজেও আবার যেন তার প্রেমে পড়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে কোনো লাভ নাই। আমি একটা ক্ষেত, আমার সাথে কে বা প্রেম করবে? সেদিন প্রপোজ করে যে অপমানটা হয়েছি, আজকেও সেটার কথা মনে পড়ে। একটু পর তাকে আর দেখা যায়নি, কই যেন মিলিয়ে গেল। কিন্তু তাতে আমার কি? কি খবর সাইমন, কেমন আছিস? তোকে তো আজকাল দেখা যায় না। আমি বললাম, কি যে বলো আপু? আপু বলো, চল ওইদিকে গিয়ে বসি। আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম। আপু আর আমি আড্ডা দিচ্ছি, তখনই তাকিয়ে দেখি যে ঈশা, কিন্তু ওইদিকে লক্ষ্য করা যাবে না। আপু আমার পরিচয়টা জানতে চাইল। আচ্ছা, তুই তো তোর পরিচয়টা আমাকে দিসনি। আমি বললাম, কি পরিচয় দেবে বলো? আমি যে একটা ক্ষেত। তখন আপু বলল, শুন, আমি তোর আপু, মিথ্যা বলবি না। তখন আমি বললাম, আমি এই শহরের ব্যবসায়িক আজিজুর রহমানের ছেলে।
আপু বলল, খুব ভালো কথা, এত বড় একজন ব্যবসায়ীর ছেলে হয়ে তুই এমন ভাবে ক্ষেত হয়ে চলিস কেন? আমি বললাম, সে অনেক কথা আপু, পরে বলবো। তখনই আমার সামনে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো। সেটা দেখে আমি আর আপু দুইজনই অবাক হয়েছি। ঈশা আমার কাছে এসে বলে, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো গল্পের আগামাথা কিছুই বুঝে উঠতে পারো নাই, কারণ আমি গল্পটাই সেভাবে বলছি যাতে একটু রহস্য থাকে। আসলে সেই দিন ঋতুর সাথে যে কাজটা করছে তার নামটা এখনো জানা যায়নি। অন্তর এখনো মনে মনে তাকে খুঁজছে, আর ঋতুর সাথে অন্তর একবার দেখা করছে। ঋতু তাকে সবকিছু খুলে বলছে। লোকটার কণ্ঠ কেমন যেন চিকন, আর লোকটার বডি যেন ঠিক সচল ভাইয়ের মতো। এটা নিয়েই অন্তর শুধু ভাবছে যে সচল ভাই কি এই কাজটা করছে তাহলে, কিন্তু সে তার আসল মানে জানে না। তো এরপর থেকেই অন্তর মনে মনে তাকে খুঁজে। আর অন্তর যখন তার মামার কাছ থেকে এখানে চলে আসে, মানে নিজের বাড়িতে এসে কলেজে ভর্তি হই, কারণ তাকে ওইখান থেকে একটা মিশন দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর এখানে আসতে না আসতেই তার ভাই সচল তাকে বলল যে তোর ভাবির বাসায় যেতে হবে, তাও আবার আমার সাথে। আমি তখন বললাম, কি জন্য ভাইয়া? ভাইয়া তখন বলল যে তোর ভাবির চাচাতো ভাইয়ের আজকে বিয়ে, আর হ্যাঁ আমরা সবাই সেখানে যাচ্ছি। কিছুক্ষণ পর দেখি হিয়াও আসলো আর ভাবির রুমে তারা দুজন কথা বলছে। হিয়া আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। হঠাৎ আমি যখন রুমে ছিলাম তখন হিয়া আমার রুমে আসলো আর বলল, এই মিস্টার অন্তর, আপনি আমাকে কেন ইগনোর করতেছেন? আপনার ভাই কিন্তু আপনার ব্যাপারে সবকিছু খুলে বলছে। আমি বললাম, খুলে বলছে তো কি হয়েছে? তখন হিয়া বলল, আচ্ছা আপনি যাবেন তো আমাদের সাথে? আমি বললাম, কোথায়? হিয়া বলল, আমাদের বাসায়, আমার চাচাতো ভাইয়ের কালকে বিয়ে, তাই আপু সহ দুলাভাইও যাবে, আর দুলাভাই বলছে আপনিও যাবেন। তখন আমি বললাম, না আমি যাব না। তাকে একটু খেপানোর জন্য বললাম। হিয়া বলল, না আপনাকে যেতেই হবে। আমি বললাম, আমি যাব না, এবার যান আমার রুম থেকে, আমি ঘুমাবো। হিয়া বলল, এত ঘুম কোথা থেকে আসে? তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। যেই না ভাবলাম আর একটু মজা করি, তখন দেখি সচল ভাই আমার রুমে। সচল ভাই এসে আমাকে বলল, অন্তর রেডি হয়ে নে, কিছুক্ষণ পর বের হব। আমি বললাম, আচ্ছা ভাইয়া। হিয়া আমার মুখ থেকে আচ্ছা কথাটা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। হিয়া বলল, আপনি যাবেন তাহলে আমার কাছে শিকার আর নাই কেন? আমি বললাম, জাস্ট একটু পান করলাম। হিয়া বলল, তবে রে। এই বলে হিয়া এসে আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আর এখনের লাইনটা ছোটরা শুনবা না, তোমরা কানে ধরো। তখন অন্তর বলল, ওই এত নরম কেন? হিয়া বলল, এই তবে রে, তোর খবর আছে দাঁড়া। এই বলে হিয়া আমাকে একটা দৌড়ানি দিল। আমি রুম থেকে সোজা বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিলাম আর চলে আসলাম তাদের বাসায়। প্রথম দিন হিয়া তেমন ঝামেলা করেনি, আমার সাথে অনেকটাই মজা করছে, কিন্তু আমার মনে হচ্ছে হিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি যে তাকে ভালোবাসি না। তার থেকে যতটা দূরে থাকা সম্ভব আমি থাকবো। যে বাবা সেই কাজ। একটু একটু ইগনোর করতে লাগলাম। বিয়ের দিন রাত্রে হিয়া আমাকে বলল, অন্তর একটু ছাদে চলো। আমি বললাম, এত রাতে ছাদে কি করবা? হিয়া বলল, চলো আমার সাথে। আমি হিয়ার সাথে ছাদে গেলাম। আমি বললাম, কি বলবে বলো, আমার হাতে তেমন সময় নেই, আমার অনেকটাই ঘুম পাইছে। হিয়া বলল, ঘুমাবে তো, আমার একটা কথা শুনবা? আমি বললাম, কি বলবা, তাড়াতাড়ি বলো। হিয়া বলল, আসলে কি করে যে বলি? আমি বললাম, এত নাটক না করে তাড়াতাড়ি বলো। হিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে যেন চোখ মুখ বন্ধ করে দিছে। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, আমি যে তাকে ভালোবাসি না। তখন আমি বললাম, সরি মিস হিয়া, আমি পারবো না আপনাকে ভালোবাসতে। হিয়া বলল, কেন? আমি বললাম, তার উত্তর আমার কাছে নেই। এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি। তখন হিয়া রাত 12টার দিকে আমার রুমে আসে এবং কি রুমের দরজা লাগিয়ে দেই। রুমের দরজা লাগানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি হিয়া আমার রুমে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অনেকটাই চমকে যাই। আমি বললাম, এই আপনি আমার রুমে কেন? হিয়া বলল, এইটা আমার বাড়ি, তোর না, আর আমি যেখানে মন চায় সেখানে যেতে পারবো। আমি বললাম, তাহলে আমি এখনই চলে যাবো এই বাসা থেকে। হিয়া বলল, যাবি তো? আগে একটা কথা বল, তুই কি আমাকে ভালোবাসবি? আমি বললাম, না। হিয়া বলল, শেষবারের মতো বলছি। আমি বললাম, শেষবার না, তুমি যতবার বলবে ততবারই আমার উত্তর না আসবে। হিয়া বলল, তবে রে। এই বলে হিয়া জুড়ে চেঁচামেচি করতে লাগলো। তখন ভাইয়া আর বাড়ির সবাই আসলো, আর সবাই দরজা খুলে আমাকে আর হিয়াকে একসাথে দেখে এবং কি ভাইয়া আমাকে এসে বলল, কি রে কি হয়েছে? তখন আমি ভাইয়াকে সবকিছু খুলে বলতে যাব, তার আগে হিয়া কান্না করে করে নেকামি করে বলল, আসলে ও আমার সতীত্ব নষ্ট করতে চাইছে। আমি বললাম, সত্যি বিশ্বাস করো ভাই, আমি কোনো কিছু করিনি। তখন সবাই যেন ভাইয়ার দিকে কেমন চোখে তাকাছিল। ভাইয়া মাথাটা নিচু করে ফেলে আর আমাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর জন্য আমার ইজ্জত শেষ। তোর যদি এত নষ্টামি করার ইচ্ছে থাকতো তাহলে তুই পৈতালে যেতে পারতি। কেন এই নিষ্পাপ মেয়েটি
মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ছিস জানোয়ার। এই বলে ভাইয়া আমাকে মারতে লাগলো। আমি কখনো ভাবিনি যে ভাইয়া আমার গায়ে আঘাত করবে। ভাইয়াকে আমি এতটা ভালোবাসি যে ঋতুর বলা কথাগুলো আজ পর্যন্ত ভাইয়াকে বলা হয়নি। যদি ভাইয়া সত্যি ঋতু শরীরে হাত দিয়ে থাকে তাহলে যে আমি ভাইয়াকে কোনো কিছু বলবো না, তার দোষ নিজের ঘাড়ে নেব, কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। আমিও কোনো কিছু বলছি না। যদি ভাইয়ার মুখে মুখে কথা বলি তাহলে তার ইজ্জতে লাগবে। তারপরে হিয়ার বাসার সবাই অনেকটাই রেগে যায় আর আমি সেই রাতেই সেখান থেকে চলে আসি। তখন আমার মামা ফোন দিয়ে বলল, সচল আমাকে সবকিছু খুলে বলছে। আর শোনো, হিয়া তোমার নামে কেস করছে, যে কারণে তোমাকে পদ থেকে ত্যাগ করা হলো। আমি বললাম এটা আমার ইমোশন। মামা বলল সেটা আমি জানি, কিন্তু আমাদের কোনো কিছু করার নাই, তুমি আর আমাদের টিমে কাজ করতে পারবে না। আমি বললাম মামা সত্যি বিশ্বাস করো আমি কোনো কিছু করিনি। মামা বলল এটাই শেষ কথা, আর হ্যাঁ এটা আমার না, উপর থেকে আসছে। তখন আমি বললাম আচ্ছা মামা, আমি আমার মিশন করব। এই মিশন কমপ্লিট হওয়ার পর থেকে আমি এই পথে থাকবো না। মা বলল না, তুমি গোয়েন্দা হয়ে কাজ করতে পারো, তাও আবার আমার, অন্য কারো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমার কলেজে যাওয়া শুরু হলো। আর কলেজে গিয়ে কি কি হলো আপনারা তো বুঝছেন। আর হিয়ার ব্যাপারটা এখন না বলি, আপনাদেরকে পরে খুলে বলি। এখন ফ্যামিলির সবাই আমাকে দেখতে পারে না, এবং কি যে কলেজে বর্তমানে এখন পড়াশোনা করি তার খরচও আমার এক বন্ধু চালাই। আর আমি কিসব খাবার খাই তা আপনারা গল্পে বুঝতে পারবেন, তো গল্পের সাথেই থাকেন। আর হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভালো থাকেন, নিজেকেও খেয়াল রাখেন। আর হ্যাঁ, এই পার্টটা অনেকটাই ছোট হয়ে গেছে তা আমি জানি, কিন্তু এই পার্টটার সাথে গল্প মিলাইলে আপনারা কোনো কিছু বুঝে উঠতে পারবেন না। তাই আপনাদের যাতে সুবিধা হয় তাই আমি এই পার্টটা নিয়ে আসলাম। বলতেটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখ। ঈশা আমার সামনে এসে বলল আমি তোমাকে ভালোবাসি। আমি তার কথা শুনে অনেকটাই অবাক হই। আমি বললাম আপনি কি পাগল হয়ে গেছেন? ঈশা বলল না, আমি মন থেকে বলছি। আমি বললাম মনে হয় আপনাকে ভূত ধরছে তাই আপনি এগুলা বলতেছেন। ঈশা বলল সত্যি আমি মন থেকে বলছি, তোকে আমি অনেক ভালোবাসি, আর আগের সব ব্যবহারের জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আমি বললাম ঠিক আছে। আপু অনেকটাই অবাক হই। আপু বলল আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি আসি। আমি আবার কাবাবে হাড্ডি হতে চাই না। আমি বললাম আচ্ছা আপু। এই বলে আপু চলে গেল। অনেকক্ষণ ঈশার সাথে কথা বললাম, তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে তার কথা ভাবছি। হঠাৎ দেখি আননোন নাম্বার থেকে একটা কল আসলো। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, ওই কেমন আছো? আমি উত্তর দিয়ে বললাম হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ঈশা বলল আমাকে চিনতে পারছো কেমনে? আমি বললাম তোমার কণ্ঠ কখনো ভুলার মতো না। ঈশা বলল আর পাম দেওয়া লাগবো না, রাতে কি খাবার খাইছো? আমি বললাম হ্যাঁ খাইছি। তো এতক্ষণ কি করছিলা? আমি বললাম এই তো ফেসবুকিং করছি। ঈশা বলল কয়টা মেয়ের সাথে প্রেম করো? আমি বললাম একটাও নাম। ঈশা বলল তাহলে আমি কে? আমি বললাম তুমি তো আমার সেই মহারানী, যাকে নিয়ে আমি 7 জন্ম কাটাতে চাই। ঈশা বলল ওরে আমার বাবুটা। আমরা আরো অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি ঈশা এখনো লাইনে আছে আর আমাকে ডাকছে। আমি ঘুম ঘুম চোখে উত্তর দিলাম। উত্তর পেয়ে ঈশা বলল মহারাজের এতক্ষণে ঘুম ভাঙছে, কতক্ষণ ধরে আপনাকে ডাকছে? আমি বললাম কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। ঈশা বলল তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে আসো। আমি অলরেডি কলেজে এসে বসে আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজ গেট দিয়ে ঢুকতে দেখি ঈশা আজকেও একটা শাড়ি পরে আছে। নীল শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম কি ব্যাপার, আজকেও যে শাড়ি পরে আসছো? ঈশা বলল তোমাকে নিয়ে ঘুরতে যাব তাই। আমি বললাম আমাকে নিয়ে আবার কোথায় যাবে? ঈশা বলল গেলেই দেখতে পারবে। এই বলে ঈশার সাথে চললাম। ঈশা বলল হেঁটে হেঁটে যাবে নাকি রিক্সা করে যাবে? আমি বললাম তুমি যেমনি কও। ঈশা বলল আচ্ছা তাহলে একটা রিক্সা ডাকো, দুইজনে রিক্সা করে যাচ্ছি। আজকে প্রথম কোনো মেয়ের সাথে বসছি, অনুভূতিটা একটু অন্যরকম লাগছে। ঈশা আমার হাবভাব দেখে বুঝে ফেললো আর আমার দিকে একটু চেপে বসলো। আমি বললাম এই ঈশা একটু সাইডে বসো। ঈশা বলল না। এই বলে ঈশা তার 2 হাত দিয়ে আমার একটা হাতকে জাপটে ধরে বসে রইল। দুইজনে একটা পার্কের মধ্যে গেলাম। অনেকক্ষণ সেখানে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় দেখলাম সচল ভাইয়া ঋতুদের বাসার দিকে যাচ্ছে।
আমি তাকে দেখা মারতই। আমি ঈশাকে বললাম, ঈশা তাহলে তুমি এখন যাও, আমার একটু কাজ আছে। ঈশা বলল, কি এমন জরুরি কাজ? আমি বললাম, তোমাকে পরে বলবো। এই বলে সচল ভাইয়ের পিছু পিছু যেতে লাগলাম। ঈশাকে একটা রিস্কায় উঠিয়ে দিয়েছি। তখন দেখলাম যে সচল ভাই ঋতুদের বাসায় ঢুকছে। আজব করা বিষয় হচ্ছে তাদের বাসাটা একদম ফাঁকা। সচল ভাই সোজা ঋতুর রুমে চলে গেল। আমি তার পিছন পিছন যাচ্ছি। হঠাৎ সচল ভাই ঋতুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ব্যাপারটা আমার সুবিধা টিকছে না। তার মানে কি আমার ধারণা এই সত্যি? তাহলে সচল ভাই ঋতুর সাথে এই কাজটা করছিল। আমি আর দেরি না করে দরজার সামনে গেলাম। ভিতর দিক থেকে তাদের কথা শুনছি। সচল ভাই ঋতুকে যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। কারণ সচল ভাই ঋতুকে বলল, আজকে তোমাদের জন্য সব সম্পত্তি আমার নামে। বাবা কাগজ করে আমাকে সব দিয়ে দিয়েছে। তখন দেখলাম চাচা আর চাচির আওয়াজ। তার মানে তারা সবাই একই ঘরে। তখন চাচা বলল, তাহলে ঋতুকে বিয়ে করবে কখন? সচল ভাই বলল, আগে মাইশাকে বিদায় করি, আর মাইশা হলো আমার ভাবির নাম, তারপর না হয় ঋতুকে বিয়ে করব। ঋতু বলল, আমার আর তোর সইছে না। কবে যে তোমার ঘরে বউ হয়ে যাব, আর এই অন্ধের নাটক করতে ভালো লাগে না। তার মানে ঋতু এসবের মধ্যে জড়িত। আমার মাথা কাজ করছে না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দরজার মধ্যে একটা লাথি মারলাম। তখন কেউ এসে দরজাটা খুলে দিল। ভাইয়া আমাকে দেখে যেন চমকে গেল আর বলল, তুই এখানে? আমি বললাম, তুমি এখানে কি করো? তখন সজল ভাই বলল, আমার একটু কাজ আছে তাই আসছি। আমি বললাম, এই তোমার কাজ? ঘরে বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে নষ্টামি করার জন্য আসছো? তখন ঘর থেকে ঋতু বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? আমি বললাম, চুপ, তোর ওই মুখ থেকে আমাকে ভাই বলবি না। আর কত অন্ধের নাটক করবি? জানিস তোকে নিজে ছোট বোন মনে করতাম, কিন্তু তুই আমার সাথে যেই কাজটা করছস তা আমার সারা জীবন মনে থাকবে। একটা দর্শকের টেক দিছস আমার গায়ে। তখন সজল ভাই হামাগুড়ি দিয়ে বলল, প্লিজ অনন্ত তুই কাউকে বলিস না। আমি বললাম, আমি সবাইকে বলে দেব। তখনই কেউ একজন আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। চারপাশটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি 4 রাস্তার মোড়ে একটা জঙ্গলের ধারে পড়ে আছি। উঠতে চেষ্টা করলাম, কিছুতেই উঠতে পারছি না। মনে হচ্ছে তারা আমাকে অনেক মারছে। মাথায় হাত দিয়ে দেখলাম এখনো রক্ত পড়ছে। এই অবস্থায় কোনোভাবে পকেট থেকে মোবাইলটা বের করে আকাশকে ফোন দিলাম। আকাশ ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, কিরে অনন্ত, কি হয়েছে তোর? আমি বললাম, বন্ধু তাড়াতাড়ি 4 রাস্তার মোড়ে আয়। এই বলে আর কোনো কিছু বলতে পারলাম না। আবারও সেখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর আকাশ আসলো গাড়ি নিয়ে। আকাশ গাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে গেল এবং আমাকে সেখানে ট্রিটমেন্ট করা হলো। ডাক্তার বলেছিল যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না, কারণ অনেক রক্ত ঝরে গেছে তার শরীর থেকে। ওনাকে 2 দিন এখানে রাখতে হবে। আকাশ বলল, না আমি ওকে আমার বাসায় নিয়ে যেতে চাই। তখন ডাক্তার বলল, না মিস্টার আকাশ, তা কোনোভাবেই সম্ভব না, রোগীর অবস্থা তেমন ভালো না। তখন আকাশ আমাকে বলল, অনন্ত তোর সাথে কি হয়েছিল আমাকে সবটা খুলে বল। আমি মনে মনে ভাবলাম, কি বলবো আকাশকে যে নিজের ভাই আমার সাথে এই কাজটা করছে, তাও আবার সম্পত্তির লোভে। আকাশ বলল, কি হয়েছে, কথা বলছস না কেন? তখন আমি আকাশকে বললাম আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। তখন আকাশ আমাকে বলল, তুই আমাকে আগে কেন বললি না? আমি বললাম, সরি রে দোস্ত, বলার সময় পাইনি। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। আর 2 দিন ধরে কলেজে যাওয়া হয়নি। ঈশার সাথেও তেমন কথা হয়নি। ঈশা মনে হয় অনেকটাই চিন্তায় আছে। কোনো রকমে বাসায় গিয়ে পৌঁছালাম, কারণ আর 1 সপ্তাহ পরে পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আমাকে বাসায় দেখে ভাইয়া অনেকটাই অবাক হয়েছে। ভাইয়া ভাবছিল আমি সবকিছু তাদেরকে বলে দেব, কিন্তু আমি তার কথা কাউকে বলি না। তা বুঝতে পেরে ভাইয়া অনেকটাই চমকে যায়। মনে মনে ভাবতে থাকে, মনে হয় আমার ভিতরে কোনো একটা প্ল্যান আছে, তাই আমি এখন কাউকে বলছি না। সত্যি বলতে আমি যে চাই না আমার ভাই কারো কাছে কালার হোক। মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। ঈশার সাথেও আগের থেকে সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। অনেকটাই গভীরে চলে গেছি আমরা 2 জন। আর 2 দিন পরে পরীক্ষা, কিন্তু পরীক্ষার ফি কোথা থেকে দেব? আমার কাছে যে কোনো টাকা নাই। তাই আমি আব্বুর কাছে গেলাম আর গিয়ে বললাম, আব্বু। আব্বু বলল, কি বলবি বল। আমি বললাম, আমার না 5,000 টাকা লাগতো। আব্বু বলল, ভিক্ষা করতে চাইলে বাসার বাইরে গিয়ে কর, এই বাসায় কোনো ভিখারির জায়গা নেই। বাবার এই কথা শুনে আমি অনেকটাই অবাক হই। একটা বাবা কেমনে পারে তার সন্তানকে এভাবে বলতে? তখন আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমার 5,000 টাকা লাগবে। আম্মার সেই একই উত্তর। তখন আমি অনেকটাই নিচু হয়ে সচল ভাইয়ের কাছে গেলাম আর গিয়ে বললাম, আমাকে 5,000 টাকা দিতে পারবি? সচল ভাই বলল, আমার কাছে কোনো টাকা নাই। আমি বললাম, আচ্ছা।
এই বলে সেখান থেকে চলে আসলাম, মাথায় কিছুই ঢুকছে না। তখন আপুর কথা মনে হলো, আপুকে কল দিতে যাব, ঠিক তখনই আকাশের একটা মেসেজ আমার ফোনে। আমি মেসেজটা চেক করলাম, আকাশ বলল কলেজে 10,000 টাকা দিয়ে দিয়েছি, তোর আর চিন্তা করতে হবে না। আমি মনে মনে বললাম, বিপদেই বন্ধুর পরিচয়। আসলে আকাশ আমার সব বিপদে আমার পাশে থাকে, আমার সুখ দুঃখ সবখানেই স্বার্থ ছাড়া একটা বন্ধু পাইছি, আর কি লাগে। এসব ভাবছি আর কান্না করছি, পরিবারের মানুষ কিভাবে আমার সাথে এমনটা করতে পারে, আমি কি তাদের আপন সন্তান না। এসব ভাবছি তখনই মনোয়ার চাচা আমার পাশে এসে বলল, কি বাবা কান্না করছো কেন? আমি বললাম, চাচা আপনি তো সবকিছুই জানেন। চাচা বলল, কি করার, আসলে তুমি ওদের সন্তান না। আমি বললাম, চাচা আপনি কি পাগল হয়ে গেছেন, কি বলছেন এসব? চাচা বলল, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। আসলে তোমাকে একটা মেলাতে ওরা কুড়িয়ে পায়, আর সেখান থেকে তোমাকে এই বাসায় নিয়ে আসে, আর প্রথমত আমাকে দিয়ে দিয়েছিল যাতে আমি তোমার লালন পালন থেকে শুরু করে এভরিথিং সবকিছু দেখি। আমি বললাম, চাচা মনে হয় আপনি রাতে ঘুমান নাই, তাই আবুল তাবুল কথা বলছেন। চাচা বলল, না বাবা আমি সত্যি কথাই বলছি। তখন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, আর মনে মনে ভাবলাম, তাহলে কে আমার আপন বাবা মা, কে আমার আপন জন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানে সমাপ্ত করলাম, পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবেন সবাই। সুন্দর করে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইয়েন।